মাঘ মাসের এক ঠান্ডা রাত ছিল। গ্রামের দক্ষিণ দিকের ধানক্ষেতে সারা দিন কুয়াশা লেগেছিল, আর সন্ধ্যার পর সেই কুয়াশা জমে গিয়ে পুরো এলাকা ঢেকে ফেলেছিল ধোঁয়ার মতো সাদা আস্তরণে। গ্রামের বৃদ্ধরা বলতো এমন রাতে নাকি গ্রামের ওপর দিয়ে নিশিরা হাঁটে, কিন্তু কেউ তাদের দেখে না, শুধু অনুভব করে। এমন রাতেই ঘটেছিল সেই ঘটনা যেটা আজও মানুষ ভুলতে পারে না। গ্রামের লোকেরা আজও ওই কথা মনে পড়লে শরীর শিরশির করে ওঠে। ঘটনার শুরু হয় একদম অচেনা অদ্ভুত শব্দ দিয়ে। রাতের ঘন অন্ধকারে কারো হাহাকার, কারো কান্না শোনার পর মনে হয় এ কণ্ঠ মানুষের হতে পারে না। রাত তখন প্রায় 12টা। গ্রামের প্রান্তে রইস নামে এক যুবক বাস করত। বয়স কম, কিন্তু সে ছিল খুব একগুঁয়ে, সাহসী। বিশেষ করে এসব কুসংস্কার নিয়ে কথা উঠলে সে হাসত। তার বাড়ির পেছনে একটা পুরনো ভাঙাচোরা দেউলি ছিল, যেটার মধ্যে বহু পুরনো কালে নাকি ডোবা কূপ ছিল। গ্রামের মানুষ কাছেও যেত না জায়গাটার। তারা বলতো ওই জায়গায় বহু বছর আগে এক বিধবার লাশ ফেলা হয়েছিল, যে নাকি আত্মহত্যা করেছিল। তার আত্মা নাকি এখনও খুঁজে বেড়ায় নিজের সন্তানকে, যে জন্মের সময়ই মারা যায়। রইস এসব মানত না। সে বলতো ভূত বলে কিছু নেই, সব মানুষের ভ্রান্তি। কিন্তু ভুলটা সে বুঝতে পারেনি যে কোনো কোনো সত্যি চোখে দেখা যায় না, শুধু অনুভবে থাকে। আর অনুভব যখন জোরে ধাক্কা দেয়, তখন মানুষ বোঝে ভয় জিনিসটা কোথায় থাকে। রাতের বাতাসটা ছিল কেমন জানি ভারী, চারদিকে কুয়াশা। গ্রামের পথের আলোটা মাঝে মাঝে জ্বলে ওঠে, মাঝে মাঝে নিভে যায়। রইস বাইরে বেরোনোর সময়ই টের পেল বাতাসের গায়ে একটা তীব্র পচা গন্ধ। সে ভাবল হয়তো পাশের নালার পানি, কিন্তু গন্ধটা তাকে অনুসরণ করছিল, যেন হঠাৎ হাওয়ার সঙ্গে চলতে চলতে তার ঘাড়ে লাগছে। সে মশারি গায়ে গা চুলকাতে চুলকাতে হঠাৎ শুনতে পেল কারো নরম কান্নার শব্দ। খুব দূর থেকে নয়, যেন একেবারে তার পায়ের পেছনেই। সে দাঁড়িয়ে গেল। কান্নার শব্দটা আরও ভারী হতে লাগল, আরও কাছে। রইস পেছনে তাকাল। পথে কেউ নেই, শুধু কুয়াশা। কিন্তু কুয়াশার ওপরে দুইটা ছায়া দেখা গেল, দুইটা লম্বা দাগের মতো। ছায়া কি কখনো ওভাবে লম্বা হয়? সে টের পেল ওটা ছায়া না, এটা দাঁড়ানো কোনো একজনের ছায়া। সে এক মুহূর্তে নিজের ঘরে ঢুকে দরজা লাগাতে চাইলে দরজাটা যেন নিজের থেকেই টান দিয়ে বন্ধ হয়ে গেল, যেন কেউ বাইরে থেকে ঠেলে দিল। সে প্রচণ্ড ভয় পেল। তার বুকের ভেতর কেমন দপদপ করতে লাগল। সে শুনতে পেল দরজার ওপাশে কারো পায়ের আওয়াজ, নরম ধীর কিন্তু খুব স্পষ্ট, যেন কেউ খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে ঠিক দরজার সামনে। এরপর একটা টোকা, শুধু একবার। রইস একদম স্থির হয়ে রইল। আর একটা টোকা, এবার একটু জোরে, আর একটা। রইস দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখল দরজার নিচে জমাট কুয়াশা ঢুকছে ঘরের ভেতর। কুয়াশার মধ্যে একটা কালো দাগ, যেন কারো পায়ের আঙুল। ঠিক তখনই কেউ খুব মৃদু স্বরে ডাকল, রইস। সে চমকে উঠল। কে তাকে ডাকল? সে জানালার কাছে গিয়ে দেখল বাইরে শুধু সাদা কুয়াশা, কিন্তু সেই কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটি মহিলা বেরিয়ে এলো। তার লম্বা চুল মাটিতে লেগে আছে, সাদা কাপড় ভিজে টেনে টেনে যাচ্ছে, আর তার ডান হাতে কিছু একটা, দেখে মনে হচ্ছে রক্ত লাগা কোনো কাপড়, কিন্তু কাপড়টা নড়ছে, যেন কিছু একটা তার ভেতর আছে। রইস শ্বাস নিতে পারছিল না। সে চোখ বন্ধ করতে চাইলেও তার চোখ আটকে গেল। মহিলা একদম জানালার সামনে এসে দাঁড়াল। মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা, কিন্তু তার বুকের জায়গা দেখে রইস শিউরে উঠল। বুকটা নেই, পুরোটা ফাঁকা, শুধু অন্ধকার গর্ত। আর গর্তের ভেতর থেকে খুব নিচু স্বরে কারো কান্নার শব্দ আসছে, শিশুর কান্না। মহিলা ধীরে ধীরে মুখ তুলল। তার মুখে চোখ নেই, নাক নেই, শুধু একটা লম্বা কালো ছিদ্র। সে সেই ছিদ্র মুখ দিয়ে বলল, আমার সন্তানকে দেখেছিস?
এই প্রশ্নটা এমনভাবে বলা যে মনে হচ্ছিল প্রশ্নটা শব্দ দিয়ে না, বরং চারদিকের বাতাস চাপা পড়ছে, ঘরটা সংকুচিত হয়ে আসছে। রইস দৌড়ে ঘরের কোণে গিয়ে টর্চ ধরল, কিন্তু টর্চ জ্বালা মাত্রই আলোটা কাঁপতে লাগল। টর্চের আলোয় দেখা গেল মহিলার পেছনে আর একটা ছায়া দাঁড়িয়ে, একটা অস্বাভাবিক লম্বা মানুষ, যার মুখ ঠিক মানুষের মতো নয়, যেন কারো মুখ কেটে লম্বা করে ঝুলিয়ে দিয়েছে। রইসের চোখ টর্চের আলোতে আটকে গেল, ছায়াটা ধীরে ধীরে মাথা কাত করল, আর তার মুখের গর্ত থেকে বের হলো মানুষের আঙুলের মতো কিছু একটা, যেন সে কিছু খাচ্ছিল। রইস আর থাকতে না পেরে দৌড়ে ঘর থেকে বের হল, কিন্তু বাইরে বেরোতেই দেখল পুরো গ্রাম অন্ধকার, কোনো আলো নেই, কোনো মানুষ নেই। কুয়াশার মাঝে সে দেখল দূরে দূরে অনেকগুলো সাদা ছালা দাঁড়িয়ে আছে। এক একজনের শরীর অসম্ভব বিকৃত, কারোর হাত লম্বা হয়ে মাটিতে ছুঁয়ে আছে, কারো পা নেই কিন্তু ভাসছে, কারো মুখের জায়গায় শুধু গর্ত। তারা সবাই তাকিয়ে আছে রইসের দিকে, কোনো শব্দ নেই, কিন্তু তাদের চোখহীন মুখগুলো থেকে চাপা শ্বাস বের হচ্ছে। রইস দৌড়ে পালাতে লাগল, কিন্তু সে যতই দৌড়ায় গ্রামের রাস্তা তাকে নিয়ে যাচ্ছে ওই ভাঙাচোরা দেউলির দিকে। সে চিৎকার করছিল, কিন্তু চারপাশে শুধু তার প্রতিধ্বনি। হঠাৎ সব ছায়া মিলিয়ে গেল, কুয়াশার ভেতর থেকে আবার সেই মহিলা বেরোল। তার হাতে থাকা রক্তমাখা কাপড়টা এবার ছিঁড়ে পড়ল, আর ভেতর থেকে বের হল ছোট্ট একটা শিশু, কিন্তু তার মাথাটা উল্টো দিকের দিকে ঘুরে আছে, তার চোখ নেই, শুধু কালো গর্ত, আর মুখ দিয়ে রক্ত পড়ছে। শিশুটি রইসের দিকে হাত বাড়িয়ে বলে উঠল, আমাকে ফিরিয়ে দে। রইস দৌড়ে পেছনে ফিরতেই দেখল সব ছায়া এবার তাকে ঘিরে ফেলছে, কেউ তার কাঁধ ধরছে, কেউ পা টানছে, কেউ গলা স্পর্শ করছে বরফের মতো ঠান্ডা হাতে। রইস অনুভব করছিল তার শরীরের ভেতর কিছু ঢুকে যাচ্ছে, যেন ঠান্ডা ছায়ার ধোঁয়া। তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। ছায়াগুলো তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছিল সেই পুরনো দেউলির দিকে। দেউলির ভেতর অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেও সে দেখল আগুন জ্বলছে, কিন্তু আগুনটা লাল না, নীল। আর আগুনের মাঝখানে দাঁড়িয়ে কেউ একজন তার দিকে হাত বাড়াচ্ছে, একটা বিকৃত মুখ, গলা নেই, চোখের জায়গায় ফাঁকা ছিদ্র, সেই বিধবার আত্মা। রইস শেষবার চিৎকার করেছিল, কিন্তু তার শব্দ কেউ শোনেনি। পরদিন ভোরে গ্রামের লোকেরা তাকে দেউলির পাশে খুঁজে পায়, তার শরীর জমে বরফ হয়ে আছে, মুখে ভর জমে আছে, আর তার হাতের ভেতর শক্ত করে ধরা একটি ছেঁড়া রক্তমাখা কাপড়, যেটার ভেতর কোনো শিশু নেই, শুধু কাঁচা মাংসের মতো লাল দাগ। সে আর কথা বলতে পারেনি, শুধু রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে বলে, ওরা আবার আসবে, আমার নাম ধরে ডাকছে। এরপর থেকে গ্রামের দক্ষিণ দিকের ধান খেতে কেউ যায় না। কুয়াশা যখন নামে, বাতাসে যখন শিশুর কান্না শোনা যায়, গ্রামের লোকেরা দরজা বন্ধ করে দেয়, কারণ তারা জানে নিশির রক্তচিহ্ন মুছে যায় না, সে কাউকে না কাউকে খুঁজতে থাকে, আর কেউ তার ডাকে সাড়া দিলেই সে তাকে নিজের কাছে নিয়ে যায়, চিরতরে।